যদি লাগে ছবি কি নিব ভাই মোবাইলে দিয়ে না ভাই একটু সামনে দাঁড়ান ভাই একটু একটা সবসময় কাটুন একটু বিছান করে দেন পেগাস তো বসে তাই ভাই একটু মাছরাকে যুক্ত করবেন মাঠে জিজ্ঞেস করি iya coba yang lebih mas Rangga nggak baik sama aja terus সামনে ওখানে কড়া শর্টকাট মোবাইলে ভিডিও শর্টকাট করা শর্ট আছে দূর ভাই না গাই সামনে দেখি মোবাইল কষ্ট দিচ্ছে না আসা লাগে আমাদের বড় ভাই কষ্ট দিয়ে এটা খুলে নিয়ে আসলেই করে একটু আগান Shahin bhai भाई बेटा भाई नो भाई ভাই কেমন আছেন ভাই সামনে মোবাইলটা আমরা ছবি দিচ্ছি একটু সামনে চলে আসি না না পিছনেই আছে সরি একটা মিনিট লাগান আমাদের গ্রুপের সামনে এসি সুইচ থাকলে ভাই একটু এসিটা দিয়ে দেন আসসালামু আলাইকুম ভাই আমরা রেডি আসি এই পেশে সাংবাদিক বুঝে
বুঝি না আচ্ছা চ্যানেল দিতে 2024 সালে শুরু হয়েছে। 5 আগস্টে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যখন বেশিরভাগ পরিবেশের নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষের মধ্যে নতুন দেশ গড়ার জন্য যে স্বপ্ন তৈরি হয়েছিল, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমি বীর সাহেব চরমনাই বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ করেন। পরবর্তীতে তিনি ইসলামপন্থী ভোট যাতে এক বাক্সে আসে, প্রত্যেক আসনে যাতে ইসলামপন্থীদের একজন ক্যান্ডিডেট থাকে, সেই জন্য এক বাক্স পলিসি ঘোষণা করে। এতে করে গোটা বাংলাদেশের বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে যা এখানে নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে, এই জন্যে মানুষ আশ্রয় খুঁজে পেয়েছে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে এই ঐক্যবদ্ধ শক্তির একক ক্যান্ডিডেট মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আমরা হয়তো ঘোষণা করতে পারি। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো 29শে ডিসেম্বর যেদিন মনোনয়নপত্র সাবমিটের শেষ দিন, সেদিন পর্যন্ত আমরা আসলে এই একক ক্যান্ডিডেট আমরা নির্ধারণ করতে পারি, যে কারণে আমরা যে কয়েকটা দল ঐক্যবদ্ধভাবে পথ চলছিলাম, আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, বিভাগীয় সমাবেশ করেছিলাম, লেভেল প্লেইং ফিল্ডের বিষয় নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম এই দাবি নিয়ে। এই দলগুলো ভিন্ন ভিন্নভাবে মনোনয়নপত্র সাবমিট করেছে এবং কিছু কিছু দল আমরা দেখেছি তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরস্পরকে ছাড় দিয়ে সেখানে মনোনয়নপত্র দাখিল করে নাই। কিন্তু আমরা দেখলাম যে কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেটের আসনে ছাড় দেয়। তো যাই হোক, এটা আসলে যেহেতু এককভাবে সিদ্ধান্ত হয় নাই, চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হয় নাই, এই জন্য বিষয়টা আমরা স্বাভাবিকভাবে নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই মনোনয়নপত্র সাবমিট করেছে, প্রত্যাহারের আগে হয়তো আমরা সব ঠিক করে তুলতে পারবো। গতকাল পর্যন্ত আমরা করতে পারি না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের জনশক্তি আছে, সেখানে আমাদের জেলা সভাপতি, সেক্রেটারি, আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মসজিদ সুরা মসজিদ আমরা প্রেসিডিয়ামের মেম্বার, উপদেষ্টা পরিষদ, আমাদের আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, সকলের মতামত নিয়েছি। আমরা মাঠের অবস্থা কি, কোথায় কি অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি, ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি, মসজিদের শুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি, উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় 6-7 ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমাদের এই মজলিসে আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে, সেই বক্তব্যটি আমাদের বিশ্লেষণ হয়েছে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ, তাদের অবস্থা, এই সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি, আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পীর সাহেব চরমনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি,
তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তা আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো। এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো, আশা করি ইনশাল্লাহ আগামী 1-2 দিনের মধ্যে, এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা, এটা রূপরেখাটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ইতিমধ্যে থেকে অলরেডি নিউজ হয়েছে যে আপনারা বসে থাকছেন না। তো আমি সরাসরি আসলে জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে এই যে 12 দলীয় বা 11 দলীয় জোট যেটাই বলা, এই জোটে কি আপনারা আছেন না নিজেরা বের হয়ে গেছেন বা অন্য কাউকে বের করে দিয়েছেন? না, আমরা এইভাবে বলতে চাই না, আমরা তো এটার উদ্যোক্তা, তাই না? আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি, দেশের মানুষও জানে। আমি বলি আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয় নাই। সেটা সময়ই বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটাও ইনশাল্লাহ করে যাব। যদিও নানা প্রতিকূলতা আছে, নানাবিধ সংকট আছে, তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। একটা বিষয় একটু যোগ করতে চাই যে আপনাদের সংখ্যাটা অনেকে জানতে চায় যে আপনারাই বলছেন আপনারা উদ্যোক্তা, আপনাদের আসলে মানে আসন সমস্যা নিয়ে এত কি সমস্যা হচ্ছে যে আপনারা বারবার 2-1 দিন করে পেছানো? না, সমস্যা তো আছেই, সংকট তো আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট, কার কি অবস্থান। এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ, বিভিন্ন কি বলে এটাকে, এই বায়াসড বিভিন্ন সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে, তাই না? এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে। তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন, আজ এই যে কালকে না পরশু দিন জানে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে, তাই না? তো সেটা কি আসছে, সেখানে হলো বিএনপি 34% ভোটার বিএনপিকে চায়, 33% জামাত ইসলামকে, আর 7% একটু বেশি এনসিপি। তো এখন দেখেন, এটা স্বাভাবিক বিষয়, যদি জামাত 33% থাকে আর এই এনসিপি 7%, 40% হয়, আর বিএনপি 34%, তো অনেক বেশি। জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে, তাই না? তো সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে 3%, তো এখানে তার 3%-এর ভ্যালু থাকে না আসলে। তো এই যে জনমত জরিপটা করছে, এরা কারা করছে? এগুলো মানুষ কিন্তু এত বোকা না, মানুষ কিন্তু বুঝে, তাই না? মিডিয়ায়ও আসছে যে এর পেছনে, জরিপের পেছনে কারা। তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো তো আমরা বুঝি। তো যাই হোক, এগুলো কেন করা হচ্ছে, কারা করছে, কোন উদ্দেশ্যে করছে, এগুলো কিন্তু আমাদের অজানা না, আমরা এগুলো বুঝতে পারি। তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের আমরা পথরেখা নির্ধারণ করি, তাহলে তো আমাদের সেখানে বিপর্যয় হবে। আমি স্পেসিফিক একটু জানতে চাই কাজীবের কাছে, সেটা হচ্ছে আপনারা সংকটের কথা বলছেন রেগুলার, আপনারা দীর্ঘদিন ধরে আলোচনা করছেন। গতকাল আপনাদের সুরা বৈঠক ছিল সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত, সেখানেও আপনারা আসলে কোনো সিদ্ধান্তে আসেন। সংকটের কোন জায়গাটা কি আপনারা স্টপ হয়ে যাচ্ছে? না, আমরা শুনেন, আমি বলি, আমরা একটা অবস্থান নিব, সেটা আমাদের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছে।
তো আমরা সেই অবস্থানটা নেয়ার জন্যে আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমরা সকলের সাথে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি, আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি, এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে। আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমাদের সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না, তাই না? এখানে যদি আমরা আমাদের পথ ভিন্নও হয় যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত কোনো কত পার্সেন্ট বা কোনো আসন উন্মুক্ত করে দেওয়া এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিনা আপনাদের যে লিয়াজু কমিটির বৈঠকে? এবং যেমনটা সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে কিছু আসনে ঢাকা 11, খুলনা 5 এরকম আসনগুলো নিয়ে আপনাদের একটা সংকট তৈরি হয়েছে, বরিশাল 5 নিয়ে আলোচনা এসেছে। প্রধানমন্ত্রিত্ব নিয়েও আগে থেকে আলোচনা হতে পারে কিনা, এই ধরনের বিষয়গুলো আসে? না, আসলে এখানে মূল বিষয়টা হলো যে আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাবো। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম, তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন, এখানে খোলামেলা বলা প্রয়োজন, বাংলাদেশে 300 আসন। আজকে আমরা কি দেখছি? 300 আসনে দেখছি একটা সংগঠন প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে, প্রচারণা চালাচ্ছে। আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে 12 দলীয় জোটের তারা ক্যান্ডিডেট, এবং মিষ্টি বিলাচ্ছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এখন এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল, এরা যদি মিথ্যাচার করেন তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়ে যায়। আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এইগুলো একটা সংকট। তো এখন ঘটনা হলো যে আমাদের তো এখনো 12 দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই, প্রচারণা চালার তো পরের কথা, এখন তো নির্ধারণই হয় নাই। সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে। আরো এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে। সেই জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলামী আন্দোলনের নাই। 12 দলীয় জোটে ইসলামী আন্দোলন যে একটা সংগঠন, সেখানে ইসলামী আন্দোলনের কোনো আসন থাকে না। সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, তারপরেও আমরা সবকিছু রিয়ালাইজেশন করছি। এখানে আমাদের অবস্থান আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরব। আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না, আমরা যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের যারা সহযোগী আছেন, আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি ইনশাল্লাহ। এখানে ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক না থাকলে একটার সাথে পথ চলাটা কঠিন হয়ে যাবে। আমার একটা প্রশ্ন শেষ, সেটা হচ্ছে আপনাদের জোটের মধ্যে একটা অন্তর্কন্দ একটা প্রকাশ হয়ে গেল, এই অন্তর্কন্দ বা এই দূরত্ব, এই নির্বাচনের তো আছেই, আর অল্প কিছুদিন এই সময়টাতে বিরোধী শিবির যারা আছে, বিএনপি বা অন্যান্য দল, তাদেরকে একটু আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে আপনারা এটা মনে করেন? না, এটা তো স্বাভাবিক। এটার দায় কি আমাদের? এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে, কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না। এখানে উত্থান পতন হবে, জোয়ার ভাটা হবে, তাই না? কেউ একসময় উৎসাহী হবে, কেউ আবার দেখা যাবে তারাই আবার একসময় নিরুৎসাহী হয়ে যাবে, তাই না? তো জোয়ার ভাটা তো আছেই, এবং গতি সবসময় একরকম থাকে না। একসময় মধ্যম গতি থাকে, আবার একসময় দ্রুত গতি হয়, স্লথ হয়, সবই হয়। তো আশা করি ইনশাল্লাহ আমাদের ঐক্যের যেই পাটাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। একটু শেষ করতে চাই, এখনই আপনাদের মানে অন্তর্কন্দ যেভাবে প্রকাশ্যে আসছে, আপনারা যদি এরকম ভাবে ক্ষমতায় যান তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। আপনি এরকম মনে করেন কিনা? আর এর চেয়ে এককভাবে ইলেকশন করাটা ভালো কিনা? না, সেই বিষয়টা আমরা এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আমরা সিদ্ধান্ত নেই নাই, ঠিক আছে? সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমরা কি করব
সেই ইন্ডিং পজিশনে আমরা এখনো যাই নাই, ঠিক আছে? সেটা 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 আমরা আপনাদেরকে জানাবো। এই ব্যাপারে আমাদের অনেকের সাথে আমাদের আলোচনা চলছে, কথাবার্তা হচ্ছে। আমরা হুমিজিক্যালি কোনো সিদ্ধান্তে যাব না। আমরা মানে রেশনাল হতে চাই এবং আমরা সবার সাথে আলোচনা করেই সবকিছু বুঝে শুনেই দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করেই আমরা ইনশাল্লাহ একটা পথে অগ্রসর হব। গাজী ভাই, ওই আপনার 20 তারিখে হচ্ছে আপনার সব ধরনের মনোনয়ন প্রত্যাহারের লাস্ট ডেট। সেই ক্ষেত্রে সময় আছে আর 19 মানে 4 থেকে 5 দিন। প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের এই জোটটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, কমন যে প্রশ্নটা, এই জোটে আপনারা শেষ পর্যন্ত থাকবেন কিনা? না, আমাদের তো কোনো জোট হয় নাই, আমরা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা। হ্যাঁ, শুনেন এখানে 20 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ ডেট, নির্বাচন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, তাই না? ফেব্রুয়ারি 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা আমার প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি শুরু যে 5 দল ছিল ইসলামিক দল, সেটা মানে এখান থেকে কি হচ্ছে সেই 5 দল দিয়ে নতুন করে শুরু করতে চান, কোনো ইয়ে আছে কি? না, আমাদের সাথে অনেকেরই, এই 5 দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে, তাই না? 12 দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে, এর বাইরেও আরো আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। এখানে তো নির্বাচনের জন্য তো অনেকেই নমিনেশন সাবমিট করেছে, অনেক রাজনৈতিক দল আছে এর মধ্যে। আমরা অনেকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। নতুন করে আসলে বিএনপির সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এই দলের বাইরে? না, বিএনপি তো ফিক্সড করে ফেলেছে তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে, তাই না? এখন বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন নির্বাচনের পরেও। তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন। তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিক্যান্ট, যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া, আমরা যেটা দেখলাম, তার জীবদ্দশাতেই ভেঙে দিলেন। সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন। তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হলো। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। ভাই, আমি আমার প্রশ্নটা শেষ করি। আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছিলেন যে এক ব্যালট বাক্সে ভোটের ব্যাপারে, যদি 12 দলীয় 11 দলীয় জোটের আসন সমঝোতা না হয়, তাহলে কি এই এক ব্যালট বাক্সে যেটা কথা বলছেন আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, আপনাদেরকে সামনে দেখাবো ইনশাআল্লাহ। এই ওয়ান বক্স পরিস্থিতিতে জামাত থাকবে কিনা? কারণ আপনারা বলতেছেন এটা শেষ পর্যন্ত থাকবে কিনা? না, সেটা জামাত থাকবে কি থাকবে না সেটা তো জামাতের কাছে প্রশ্ন করবেন, সেটা তো আমাদের কাছে না। এটার উদ্যোক্তা তো আপনারা, শেষ পর্যন্ত আপনারা কাউকে নাও রাখতে পারেন। না, সেদিকে আমরা এত উদ্ধতপূর্ণ কথা আমি বলতে পারবো না, কাউকে রাখবো না এমন, এটা একটা উদ্ধতপূর্ণ কথা। না, সাংবাদিক সম্মেলনকে আমরা ডাকছি? আমরা না, শুনেন, আমি একটা কথা বলি। এখানে একটা প্রসঙ্গ আসছে, সাংবাদিক সম্মেলন আজকে আমরা দেখছি এই ডাকে এই আবার স্থগিত করে। এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের এই জোটগতভাবে কোনো আলোচনা সিদ্ধান্ত হয় নাই। এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়াল খেয়ালের মতো আবার স্থগিত করেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো কত কিছু প্রকাশ পাবে এখন। জামাতের আমিরের সাথে সময় চাইবে, এটা আমার জানা নাই, আমার এই বিষয়টা আমার জানা নাই। এগুলো বাহুল্য কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। হ্যাঁ, আজকে আরো বৈঠক আছে, আজকে বৈঠক হবে, আছে বিভিন্ন রকম বৈঠক আছে। চলবে না, এখন দেশের জন্য জাতির জন্য চলতে পারে তো।